তো সারাদিন রোজা রাখার পরে ভাবলাম যে একটু ভাল লাগতেছে না বাসার মধ্যে বসে বসে একা একা, বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, ফাঁকে ক্যামেরাটা অন করলাম, ভাবলাম বেরোই একটু ঘুরে ফিরে দেখি সিটি এরিয়া, রাইড টাইড করি, কেমন লাগে না লাগে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, হালকা একটা 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছে। ওয়েদারটাও চমৎকার, ঘোরাঘুরির জন্য যথেষ্ট ভালো। যাই হোক, আমি বলছিলাম, আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন যে আমি তাইওয়ান থেকে বলছি। মোটো ব্লগ টলগ কিছু না, খুবই র্যান্ডম ঘোরাঘুরি আর আপনাদের সাথে একটু গল্প গুজব করা, এই এই উদ্দেশ্যেই বাইরে বের হওয়া। এই তো আমরা গল্প গুজব করবো কিছু। তো ব্লগে অনেকে আছে যারা স্ক্রিপ্ট দিয়ে কথা বলে, আমার আসলে স্ক্রিপ্ট দিয়ে কথা বলা সম্ভব না। মানে এমনিতেও বাইক চালানোর সময় আপনি স্ক্রিপ্ট দিয়ে কথা বলাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আর এতটা মনে রেখে কথা বলাও যায় না। ফোকাস নর্মালি তো আসলে ড্রাইভিংয়ের দিকে রাখতে হয়। দেশে, নিজের দেশে তো একটা সিস্টেম আছে, এখানে অন্য সিস্টেমে চলতে হয়। যে দেশে যেরকম নিয়মকানুন, যে দেশে যেরকম সিস্টেম, সে দেশে সেরকম নিয়ম, সেরকম সিস্টেমেই চলতে হবে। তো এখানকার সিস্টেমটা আসলে অনেক সিস্টেমেটিক। আমি নর্মালি এখন একটা স্কুটার চালাচ্ছি, খুবই সাধারণ একটা স্কুটার। মোস্ট প্রবাবলি আমার যতদূর জানা আছে সম্ভবত 135 সিসি হবে হয়তো। তবে একটা মজা আছে অন্যরকম। ও আচ্ছা, এটা দেখেন, আমার বাসার কাছাকাছি এখানে একটা তাও মন্দির আছে, হেভি ডেকোরেটেড করা জিনিস। মানে মন্দিরটা অনেক ডেকোরেটেড। যাই হোক, এখানকার তাইওয়ানের মেজরিটি মানুষ কিন্তু আসলে তাও ধর্মের অনুসারী। সেকেন্ড বলতে গেলে আছে বৌদ্ধ, খ্রিস্টান। মুসলমানদের পরিমাণ খুবই কম, খুবই রেয়ার। মানে আলটিমেটলি খুবই রেয়ার যেটাকে বলে। যে আমাদের দেশে যেমন মসজিদে আজান হয়, আজানের ওয়াক্তে আসলে পরে সমস্ত মসজিদগুলো একসাথে আজানগুলো দেয়, তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি থাকে। আমাদের রমজানের সময় আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। সেই এনভায়রনমেন্টটা এখানে পাওয়া যাবে না, আলটিমেটলি এখানে নাই। তবে আমরা আসলে সময় আছে, আমার কাছে চার্ট আছে, এখানকার যে ইসলামী ফাউন্ডেশন সেখানকার চার্ট, সেই চার্ট দেখেই সেহরিতে উঠি আমি, সেই চার্ট দেখেই ইফতার করতেছি, আল্লাহর ইচ্ছায় নামাজগুলো পড়তেছি যতটুকু সম্ভব। হ্যাঁ, তো এখন বের হলাম বাসা থেকে, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই, জাস্ট র্যান্ডমলি ঘোরাঘুরির উদ্দেশ্যেই বের হওয়া। এখন এখান থেকে হয়তো কিছু দূর ঘুরবো, আপনাদের সাথে গল্প করব, আপনাদের কিছু রাস্তাঘাট দেখাবো, এখানকার এমন আহামরি কিছু না, খুবই সাধারণ ঘোরাঘুরি। আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, যেমন এই যে দেখেন, এটা কিন্তু তাইওয়ানের একটা রেল ক্রসিং, আমার ডানে বামে ট্রেন নাই। আর হ্যাঁ, এখানকার ট্রেন কিন্তু আসলে আমাদের মতো ডিজেল ট্রেন না, এখানকার সবই ইলেকট্রিক ট্রেন। তবে ইলেকট্রিক ট্রেন হইলেও এখানকার ট্রেনের সার্ভিস অসাধারণ। মানে এখানকার মানুষের বাই ডিফল্ট মোডের মধ্যে একটা বড় ট্রান্সপোর্টেশন হচ্ছে রেল কানেকশন। আর ট্রেনগুলো কিন্তু খুব স্ট্রংলি কানেক্টেড, মানে আপনি যেখানে যে সিটিতে যাইতে চান প্রত্যেকটা সিটিতেই ট্রেন যোগাযোগ ব্যবস্থা স্ট্রংলি আছে। এবং সেটা এমন না যে দিনের মধ্যে দুটো ট্রেন যায়, সারাদিনই ট্রেন চলে। আপনার 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর পর ট্রেন চলে। তো ট্রেনে যাতায়াত করা যায়, এবং তুলনামূলকভাবে অবশ্যই ট্রেন জার্নি সস্তা, খরচ অনেক কম হয়। তবে তুলনা করলে, আমাদের দেশের সাথে তুলনা করলে পরে আসলে পার পাওয়া যাবে না, এটা আমাদের দেশের তুলনায় অনেক এক্সপেন্সিভ। তবে এখানকার ইনকাম অনুসারে এটা ঠিকই আছে। আচ্ছা, এখন একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই, দেখেন এখানে, এটা কিন্তু আমি যে রাস্তায় যাচ্ছি এটা কিন্তু একটা আরবান সিটি, আরবান টাইপের রোড। এবং আলটিমেটলি এখানে কিন্তু কোনো পুলিশ অফিসার বা কিচ্ছু নাই। দেখেন এখানে রেড সিগন্যাল পড়ছে, নিয়ম অনুযায়ী ওই গাড়িটা যে সামনে আছে, প্রায় যে গাড়িটা, ওটা কিন্তু দিব্যি দেখেন সিগন্যালটাও ব্যবহার করছে, দেখছেন দুজনেই সিগন্যাল ব্যবহার করছে, এবং ওরা কিন্তু আইন মেনে যাচ্ছে। এখন রাস্তাটা খালি ছিল, চাইলেও পার হয়ে যেতে পারতো, কিন্তু আসলে যাবে না বা যায় না নর্মালি, এটা এখানকার সিস্টেমের মধ্যে পড়ে না। এই যে এখন আমি যাব ডানে, তো যেহেতু আমি ডানে যাবো সেহেতু ওনার পিছনে আমি অপেক্ষা করবো, কারণ ওনার বামে গেলে পরে আমার লস হবে, বিকজ অফ উনি সোজা চলে যাবে, আর আমি যদি ডানে যেতে যাই তখন একটা ক্ল্যাশ হবে। এই জন্য আমি ওনার পিছনে দাঁড়াইলাম। এই যে বাকি স্কুটার আছে, এখন গ্রিন সিগন্যাল দিছে, বের হয়ে যাবে সবাই। দেখেন এটা হচ্ছে, এটা সিটি বলা ভুল হবে, আমি যখন যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে সানহুয়া।
এইটা এখানকার সেন্ট্রাল স্কুল, এই জায়গাটায় সেন্ট্রাল স্কুল এই জায়গাটায়। ও এই 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 গাড়ির ড্রাইভার দেখি কোনো সিগন্যাল দেয় নাই, হ্যাঁ ভিতর ঢুকে পড়ছে। আচ্ছা যাই হোক, ফ্যাক্ট না, আমরা আন্ডার কন্ট্রোল। এই যে দেখেন এখানে সিগন্যাল দেবে এবং সিগন্যাল মেনে সবাই এখানে ওয়েট করবে। আবার এই যে পথচারী যারা যাচ্ছে দেখেন, এরাও কিন্তু যত্র রাস্তা পার হবে না। এটা আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, দেখেন এটা কেউ কখনো যত্র রাস্তা পার হবে না, সবাই নিয়মতান্ত্রিকভাবে। দেখেন ওই ভদ্রলোক মহিলা ওখানে স্কুটার নিয়ে সম্ভবত ঢুকে পড়ছিল, ওনার সিগন্যাল উনি বামে যাবে, এই জন্য উনি ওয়েট করতেছিল ওখানে। আর এই যে দেখেন প্রাইভেট কার যেটা আছে, যে গাড়িটা এখানে দাঁড়ালো, এটা কিন্তু এখন বামে ঢুকবে। এখন যেহেতু ট্রাফিক রুলস বলে যে যে গাড়িটা সোজা যাবে সেই গাড়িটা প্রায়োরিটিতে, উনি ওয়েট করতেছিল যে আর কোনো গাড়ি থাকলে পরে উনি যাবে, না হলে যাবে না। আপনি আরও দেখতে পাবেন আসলে এখানে ট্রাফিক সিস্টেমটা খুবই সুশৃঙ্খলভাবে সবাই নিজেদের মতো চলতেছে নিয়মকানুন মেনে। এবং দেখেন রাস্তার মোড়ে মোড়ে কিন্তু যে আমাদের দেশের মতো যেমন এই মোড়ে সেই মোড়ে ট্রাফিক সার্জের ওয়েট করতেছে যে একে ধরলাম ওকে ধরলাম বাইক ধরলাম, এরকম দেখেন এখানে খুব একটা পাবেন না। এখানে নর্মালি মানুষ নিজের গরজে নিজের সচেতনতায় আইন মানে। এবং অবশ্যই আইন কিন্তু এখানে যথেষ্ট স্ট্রিক্ট। এখানে আইনও কিন্তু স্ট্রিক্ট, এমন না যে আইন সোজা বা এখানে আইন স্কেপ করা যায়। আইনটাও যথেষ্ট কড়াকড়ি, এবং ধরা পড়লে অবশ্যই এখানে আইনের বিচার খুব শক্তভাবেই হয়। আমাদের মতো না যে কাউকে ধরলাম বললাম আর অমনি মাপ পেয়ে গেলাম। এখানে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করে না, এখানে আইন তো নিজের গতিতে চলে এবং চলতেই থাকে। দেখেন এখন আমরা ওয়েট করবো যেহেতু সামনে রেড সিগন্যাল পড়ছে। আচ্ছা এই যে আমার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে যে 85 ডিগ্রি বলে এখানে, মানে আমাদের দেশে যেমন চায়ের দোকানগুলো থাকে, এখানে তো চায়ের দোকান নাই, এখানে এই 85 ডিগ্রি আছে। এই 85 ডিগ্রির যে স্পেশালিটি সেটা হচ্ছে যে এটা আমাদের দেশেরই চায়ের দোকানের আপডেট ভার্সন। তাইওয়ানে যত্রতত্র স্মোকিং করা খুবই দণ্ডনীয়ভাবে যেমন অপরাধ, একই সাথে সামাজিক দৃষ্টিকোণ থেকেও এখানকার মানুষ এই স্মোকিং এখানে ওখানে স্মোকিং করা এটাকে ভালো চোখে দেখে না। তো এই জন্য দেখেন আপনি রাস্তাঘাটে দেখেন কেউ দাঁড়ায় যেখানে সেখানে স্মোকিং করবে না, স্মোকিং জোন আছে সেই নির্দিষ্ট জায়গাগুলোতে স্মোকিং করবে। এবং যদি তাদের আড্ডা দেওয়ার ইচ্ছা হয় তারা এই যে 85 ডিগ্রিতে আসে, 85 ডিগ্রিতে বসে সুন্দরভাবে আড্ডা দিচ্ছে, স্মোকিং করতেছে। এবং ভিতরে না, এটা বাইরে যে যে চেয়ার টেবিলটা করা আছে, এই চেয়ার টেবিলের মধ্যে আলটিমেটলি ওরা বসে ওরা স্মোকিং করবে, গল্প করবে। দেন দেন ওই সময় যখন কাজ শেষ চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার মানে ডিজিটাল বলবো কি, মানে উন্নত জেনারেশনের কফি শপ কাম স্মোকিং শপ, মানে চায়ের দোকান যেটা বলে সো কল্ড। আর এখানে যে গাড়ি পার্কিং হয় দেখেন, পার্কিংগুলো কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই পার্কিং হয়। যে সাদা যে দাগ দেখতেছেন, এই সাদা দাগের ওপাশেই, এই সাদা দাগের এই পাশে কিন্তু কেউ পার্কিং করবে না নর্মালি। আর যদি সাদা দাগের পাশে একটা লাল দাগ থাকে, দ্যাট মিনস ওখানে এই টেম্পোরারি পার্কিংও নিষিদ্ধ, সেখানে কেউ পার্কিং করবে না। দেখা যাবে যে পার্কিং টিকিট দিয়ে দেবে, টিকিটটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। এখানে যে পার্কিং টিকিটগুলো দিবে, পার্কিং টিকিটগুলো মোটামুটিভাবে 100 USD থেকে মোটামুটি শুরু হয়। আপনি যদি 100 USD ধরেন, বাংলাদেশের টাকা এবার 10,000 12,000 টাকা। এখানে শুধু পার্ক করার অপরাধে 10,000 12,000 টাকা আপনাকে ফাইন গুনতে হতে পারে। এখন আমি বের হয়েছি সিটি থেকে, বের হয়ে আমি একটু নিরিবিলি রাস্তার দিকে যাব। বেসিক্যালি আমার একটু ফ্রেশ এয়ার দরকার, যেহেতু সারাদিনই বাসায় ছিলাম, একটু খোলামেলা বাতাসের আশায় বের হয়েছি। ওই যে আমার সিগন্যাল অ্যালাউড, আমি বের হয়ে গেলাম। এখন যে রাস্তাটায় যাব এটা সিটি থেকে বের হয়ে যাওয়ার রাস্তা, আসলে ওই রাস্তা ধরে অন্য একটা উপজেলা বলে। এখানে আমরা যেটাকে উপজেলা বলতেছি, এখানে সেটাকে ডিস্ট্রিক্ট বলে। বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট, যেমন আমি আছি শানহুয়া ডিস্ট্রিক্ট, আর মেইন যে ডিভিশন এটা হচ্ছে তাইনানের শানহুয়াতে আছি আমি। আর এখন হয়তো এই সোজা চলে গেলে শিনশি। তাইওয়ানের কিন্তু আরেকটা মজার ফ্যাক্ট আছে, এই যে দেখেন স্কুটার, আপনারা মানে অনেকে স্কুটার দেখলে নাক ছিটকাইতে পারেন। একটু খেয়াল করে দেখেন ডানে বামে আপনার আশেপাশে কিন্তু বাইক দেখবেন না আপনারা, নর্মালি কিন্তু আপনার স্কুটার দেখতে পাবেন। প্রচুর পরিমাণে স্কুটার দেখেন, ছেলে মেয়ে এবং বয়োবৃদ্ধ থেকে শুরু করে সবাই স্কুটার চালায়। হ্যাঁ, স্কুটার যে চালাচ্ছে, আবার এখানে কিন্তু স্কুটার মানে নাক ছিটকানোর মতো কোনো কিছু সুযোগ নাই। এখানে কিন্তু এই যে স্কুটার যে শুধু ছোট ছোট পটপটি টাইপের স্কুটার এরকম না, এখানে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের স্কুটার চলে। মানে ইভেন 1000 সিসির এডিবি স্কুটার, যদিও দেখা যাবে কিনা জানি না, হয়তো লাকিলি সামনে পড়তেও পারে, তবে নর্মালি সামনে পড়ে।
স্কুটারগুলা ওরকম দেখেন, এখানে ছেলে মেয়ে সবাই এখন স্কুটারের এখানে পপুলারিটির কেমন যদি ব্যাখ্যা করতে হয়, এটাকে ব্যাখ্যা করা যায় এভাবে। তাইওয়ান হচ্ছে এমন একটা জায়গা যেখানে ওয়ান ম্যান বা ওয়ান পার্সন ইজ ওয়ান স্কুটার, মানে প্রত্যেক মানুষের একটা করে স্কুটার আছে, প্রত্যেক মানুষের, ধনী গরিব কোটিপতি, এমনকি কোটিপতি সেও একটা স্কুটার ব্যবহার করে। এখন এটা কেন ব্যবহার করে, এর পিছনে কিন্তু অনেক লম্বা একটা সময় আছে, এটা কিন্তু একদিনে হয় নাই, দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল একটা ফলাফলের কারণে বিষয়টা এসেছে। ধরেন আমি যে স্কুটারটা চালাচ্ছি এটা ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেশি, আর সিটি রাইডের জন্য খুবই কনভিনিয়েন্ট, ইজি টু ড্রাইভ। এটা যেমন ফ্যাক্ট, সেই ফ্যাক্টের সাথে আরও একটা বড় ফ্যাক্ট আছে। বড় ফ্যাক্টটা কি জানেন? বড় ফ্যাক্টটা হচ্ছে স্কুটারের ক্যারিং ক্যাপাসিটি। মানে আপনি বাইকে যখন চড়বেন তখন আপনার বাইকে যে কিছু নিতে হবে বা বাজার করবেন, যে কাঁচা বাজার, দিন শেষে কাজের পরে যে একটু বাজার করলেন বা বাজার করে বাসায় নিয়ে যাবেন, এই বাজারটা আপনি কোথায় রাখবেন? নর্মালি আমরা আমাদের হ্যান্ডেলে ঝুলাই রাখি, যেটা আলটিমেটলি খুব একটা সেফ না, বা তার একটা লিমিটেশনও আছে, একটা নির্দিষ্ট পরিমাণ আপনি রাখতে পারবেন। কিন্তু এরা তো দেখা যাবে যে পুরো পরিবারের বাজারটা একটা স্কুটারে তুলে ফেলে। এই যেহেতু আমার পায়ের সামনে যে জায়গাটা আছে এখানে রাখতেছে, আমি যেখানে বসছি এর নিচে একটা বড় ডিক্কি আছে, তো সব মিলে আপনার একটা পরিবারের ফুল যে মাসিক বাজার, এই মাসিক বাজারটা আপনি একটা স্কুটারের ভেতরে ভরে নিয়ে নিতে পারবেন, এবং একা। এখন মানুষের টাকা আছে অবশ্যই, মানুষ অনেক অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী এখানে, দারিদ্রতার হার খুবই কম এবং শিক্ষার হার 100% অলমোস্ট। তো 100% অলমোস্ট মানে কিন্তু আমাদের মতো না যে 100% সাক্ষরতা আছে, এরকম না কিন্তু, মানে পড়াশোনায় জানে, সবাই শিক্ষিত, তবে ইংরেজি খুব একটা বলতে পারে না। এখানে কমিউনিকেশনের মেইন যে মেথড সেটা কিন্তু আলটিমেটলি চাইনিজ ভাষা। এখানে আপনি যদি শুধু ইংরেজির উপর ভরসা করে এই দেশে বসবাস করতে চান, আপনার জন্য এটা খুবই 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 একটা প্রবলেমেটিক ম্যাটার হতে পারে। কারণ এখানে ইংরেজি খুব কম মানুষ, অন্তত অন্তত যেটা মেইন সিটি, যেটা যেটা বলে এটাকে টাইপে, যেটা মেইন সিটি, এদের ক্যাপিটাল, ওখানে মানুষ তুলনামূলকভাবে ভালো ইংরেজি জানে। কিন্তু আমি আছি তাইনান, যেটা হচ্ছে ওল্ড ক্যাপিটাল, এই ওল্ড ক্যাপিটালের মানুষজন খুব একটা চাইনিজ জানে না বললেই চলে। তো চাইনিজ ছাড়া এখানে আসলে ভাষা ছাড়া টিকে থাকাটা খুবই কঠিন। আচ্ছা, চাইনিজ যেটা বললাম, এখানে কিন্তু আবার একটা ফারাক আছে। ফারাকটা হচ্ছে এখানকার যে চাইনিজ ভাষা, এটা কিন্তু মেইনল্যান্ড চায়নার যে চাইনিজ ভাষা তাদের থেকে একটু আলাদা। মেইনল্যান্ড চায়নাতে সবাই যে চাইনিজ ভাষাটা ব্যবহার করে সেটা অনেক সিম্পলিফাইড, মানে চলিত বলে যেটাকে। আর এই তাইওয়ানের যে চাইনিজ, এটাকে বলা হয় ট্র্যাডিশনাল মান্দারিন চাইনিজ, মানে একেবারেই পুরাতন যে চাইনিজ ভাষাটা আসছে সময়ের সাথে সাথে চলে চলে, সেই জিনিসটাই এখানে ইমপ্লিমেন্টেড হয়েছে, এবং সেখানকার মানুষ ওই ভাষাটাই ব্যবহার করে। এবং এখানে কিন্তু আবার আর একটা তাইওয়ানিজ একটা লোকাল ভাষা আছে, যেটা আরেকটু দুর্বোধ্য, আমি আসলে ওটার কিছুই বুঝি না। আলটিমেটলি আমি চাইনিজ ভাষা খুব একটা বুঝি না, এমন না যে খুবই বুঝি, আমি মানে টুকটাক অল্প স্বল্প কথাবার্তা বলতে পারি, মানে কাচ্চা লাইনের মতো আর কি, কাচ্চা লাইন নিতে পারি আর কি। তো এখানে এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না। আপনি খাবার কিনতে যাবেন, যাই করতে যান না কেন, আপনি খাবার কিনতে যান বা একটু গাড়ি চালাইতে যান, একটু ঘুরতে যান, হাঁটতে যান, কোনো জায়গায় রাস্তার ডিরেকশন চান, যাই করেন না কেন, আপনি আলটিমেটলি মানুষের সাথে কমিউনিকেট করতে চাইলে আপনাকে এই ভাষা শিখতেই হবে। সরি, যাই হোক, আমি আমার ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। সামনে একটা পার্ক আছে, আলটিমেটলি খুব একটা বড় সড়ো পার্ক না, তবে বড় বড় কিছু গাছ আছে, ভেতরে বসার জন্য খুব সুন্দর একটা সুবন্দোবস্ত আছে। আমি ওখানে একটু বসবো, ব্যাস। এই এখানে বেশ কিছু গাড়ি টাড়ি পার্ক করছে দেখছি, তাহলে আমি দেখি একটু পার্কিং স্পেস। ও, এখানে আসি আমি মাঝে মধ্যে, এর আগে যখন আসছি আমি বাইসাইকেল নিয়ে আসছি, তো স্কুটার নিয়ে আসি নাই। আচ্ছা, এই যে পার্কটা যথেষ্ট নিরিবিলি চুপচাপ একটা পার্ক, বেশ শুনশান, মানুষজন হয়তো এখানে বসবে। তো আমি এখানে কিছুটা সময় পার করব। দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর, এখন এখন অবশ্য শীত শেষ হচ্ছে, তো মানে গাছে পাতা নাই, এই জন্য অতটা সুন্দর লাগতেছে না। কিন্তু এই যখন আপনার এই যে কিছুদিনের মধ্যে একটু যখন পরিবেশটা সামারের দিকে আসবে, আবার একটু বৃষ্টি হবে, তখন কিন্তু পরিবেশটা এমন থাকবে না। যাই হোক, আপনাদের সঙ্গে আসলাম আমি, ক্যামেরাটা অন করছিলাম কিছুক্ষণের জন্য, যে আপনাদের সঙ্গে কিছুটা সময় ভাগাভাগি করে নিয়ে একটু গল্প করি।
যেহেতু বাসায় একলা ছিলাম অনেকক্ষণ। তো আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে, ইচ্ছা হয়, আমার সাথে গল্প করতে ইচ্ছা হয়, এটা এটা এমন কিছু না যে আমাকে আপনারা ফলো করেন, আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে ভাইরাল করেন, এমন কোনো ব্যাপার না। আমি জাস্ট ভিডিওগুলা করি, মোস্ট যেই কনসার্ন আমার সেটা হচ্ছে যে গল্প করা। আলটিমেটলি তাইওয়ানে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষের পরিমাণ খুবই কম, মানে পাওয়াই যায় না। যা আছে কিছু ভারতীয় আছে, ওদের সাথে ওরাও আবার এখানে খুব কমন যে তাদেরকে যেখানে সেখানে পাচ্ছে এরকম না। তো সেই জন্যে বাংলাদেশকে মিস করি। বাংলাদেশের জন্যে খারাপ লাগে, ইচ্ছা হয় যে দেশে ফিরি, দেশে যাই, কথা বলি, বন্ধু বান্ধবের কথা মনে হয়, নিজের এনভায়রনমেন্ট, দেশ, মাটি, সবার কথা মনে পড়ে। তো ওই কনসেপ্ট থেকে আপনারা আমাকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, কথা বলেন, আমার নিজের একটা ফিল হবে যে হ্যাঁ, হয়তো আমার দেশের মানুষেরা আমার সঙ্গে কথা বলছে। বিদেশ বিভুঁইয়ে একলা না লাগার যে ব্যাপারটা, সেটা থেকে আমরা হয়তো কিছুটা মুক্তি পাবো। মানে আলটিমেটলি আমি বেটার ফিল করবো আপনারা যদি আমাকে কমেন্ট করেন, কথা বলেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ভবিষ্যতে আরও কিছু ভিডিওর জন্যে যদি ভালো না লাগে ডিসলাইক দিতে পারেন, এটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি এই দেশ নিয়ে আগ্রহ থাকে, জানতে চান আরও, যেহেতু আমি রেগুলারই আপনাদের সঙ্গে গল্প করার চেষ্টা করব, সেহেতু আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই ভিডিও। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত টাটা, বাই বাই। বাংলাদেশ জিন্দাবাদ।